সোনা টিয়ার সঙ্গে তো আমাদের দুদিন দেখা নেই। আমার তো মন খারাপ। তোমাদের মন খারাপ হচ্ছে কি না জানি না, নিশ্চয়ই তোমাদেরও মন খারাপ হবে। তো আজকে তাই আরেকবার সোনা টিয়ার কথা বলতে এলাম। আমরা দেখেছি সোনা টিয়া বনে ঢোকার আগে ঘড়িওয়ালার সঙ্গে ওদের কথাবার্তা হয়েছে কিছু। তারপর বনে ওই একটা নদীর ধারে জল খেয়ে ঘুমিয়ে পড়েছে, সেখানে ওদের সঙ্গে পরিচয় হয়েছে সার্কাস দলের সঙ্গের এবং আরেকজন যাকে ওরা বুঝতে পেরেছে এই মাকু। তো সবাই মিলে ওরা এলো কোথায়? বনের মধ্যে একটা জায়গা যেটাকে বলা হচ্ছে সরাইখানা বা হোটেল। খেতে তো হবে। তো সোনা সেই হোটেলওয়ালার কাছে গিয়ে বলল যে আমাদের তো বেশি পয়সা নেই, আমাদেরকে কম খেতে দিও। আর হ্যাঁ রে টিয়া, তুই কম করে খাবি। তো হোটেলওয়ালা বলল, আরে বালাই ষাট, কম কেন খাবে, বেশি বেশি করে খাও। আমার মতো এত ভালো কেউ রাঁধতে পারে না, আর তোমাদেরকে পয়সা করে কিছু দিতে হবে না। তোমরা বরং আমার হোটেলের কিছু কিছু কাজ করে দিও, আমি তো একা একা আর পেরে উঠতে পারছি না। তো এরকম কথাবার্তা হওয়ার পরে হোটেলওয়ালা ওই যে যাকে ওরা ভাবছে মাকু, সেই মাকু, ওর আবার নাম দিয়েছে সোনার টিয়া বেহারি। তো সেই মাকুকে বলল তুমিও কিছু কাজকর্ম করতে পারবে নাকি? তো টিয়া তো সঙ্গে সঙ্গে ওর গুণের কথা গড়গড় করে বলতে লাগলো। কিন্তু যখনই ওর পেটে কল এই কথাটা বলতে গেছে, তখনই আর রামচিমটি মেরেছে সোনা। কেন না, মাকুর সব কথা যদি বলে দেয় তাহলে সবাই চিনতে পেরে যাবে, মাকুকে জানতে পেরে যাবে, তাহলে দুষ্ট লোকেরা ওর ক্ষতি করতে পারে। তো তারপরে হোটেলওয়ালা ওদেরকে বলল যে শোনো, খাবে দাবে আমার গেছো ঘরে শোবে, পয়সা কড়ি লাগবে না, গাছের ধারের ছোট ঝর্ণায় চান করবে, কাপড় কাচবে, বাসন ধোবে, আমিও বাঁচবো তোমরাও বাঁচবে। আমার ব্যবসা দিনে দিনে বিরাট বাড়ছে, একা হাতে তো আর সামলে উঠতে পারছি না। বলে পরে হোটেলওয়ালা ওর ফতুয়ার পকেট চাপড়ে দেখালো, মানে শব্দটা শোনালো যে দেখো আমার কত পয়সা হয়েছে। তাহলে ওই সোনা আর টিয়া পুরোপুরি পেট ভরে খাওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে, খাওয়াটা কি ঠিক হবে? এত আমাদের তো পয়সা নেই। এ বলছে বটে কাজকর্ম করে দেবে, তাতেই হবে। তো ঠিক আছে, যতটা পারা যায় কম কম করেই খাই, এরকম একটা চিন্তা ভাবনা ওরা করছে। তো তারপর থেকে আমাদের আজকে আবার কাহিনী শুরু হচ্ছে। ও বাবা, সোনা টিয়া ভয়ে ভয়ে দুটুকরো হাত রুটি শুরুয়াতে ডুবিয়ে মুখে তুলল, আর মুখে তুলতেই ওরা বুঝতে পারল খাসা শুরুয়া, দারুণ শুরুয়া। এত ভালো শুরুয়া সোনা টিয়া জন্মে কখনো খায়নি। শুরুয়া জিনিসটা কি? শুরুয়াকে ইংরেজিতে আমরা বলতে পারি স্যুপ। আমরা যেমন ঝোল খাই, মাছের ঝোল বা আরও অনেক কিছু, ডিমের ঝোল, আলুর ঝোল, এই যে ঝোল খাই, এই ঝোলটাই হচ্ছে শুরুয়া। তবে কি একটু আলাদা, মানে শুরুয়ার মধ্যে নানা রকমের শাকসবজি দেয়া থাকে এবং যারা আমিষ খায়, আমিষও হয়তো কিছু মাংসের টুকরো ফুকরো ইত্যাদিও দেয়া থাকতে পারে। সব মিলিয়ে ঝোল ঝোল একটা বিষয়, যাতে ঝোলের পরিমাণটা বেশি থাকবে আর এমনি শাকসবজি যেটা থাকবে সেটাও প্রায় পুরো সেদ্ধ অবস্থায় থাকবে। তো দেখো এই জিনিস শুরুয়া খেতে কার ভালো লাগে বলো তো? রোজ রোজ একেবারেই ভালো লাগবে না। কিন্তু এখানকার শুরুয়াটা এমনই যে এত ভালো শুরুয়া সোনা টিয়া জন্মে কখনো খায়নি। বাড়িতে যেদিন শুরুয়া হয় সেদিন ওরা দুজন মহা ক্যাও ম্যাও করে। ক্যাও ম্যাও করে মানে কি, খাবো না, ভালো লাগছে না, এটা কেন করেছো, এইসব আর কি, মানে ওরা খেতে চায় না। কিন্তু এ অন্য জিনিস, এত ভালো শুরুয়া ওরা কখনো চোখেই দেখেনি। ওরা দুজন তো ছাড়ো, মাকুও দুহাতে বাটি তুলে লম্বা লম্বা টান দিতে লাগলো। ওদের পাশেই কতকগুলো রোগা লোক চেটে পুটে শুরুয়া খেয়ে বললে, সাধে এর নাম হয়েছে স্বর্গের শুরুয়া। তাহলে এই শুরুয়ার নাম এরা কি দিয়েছে? স্বর্গের
শুরুয়া। বলল সাধে এর নাম হয়েছে স্বর্গের শুরুয়া। এমন শুরুয়া আর কেউ বানাক তো দেখি। আগের মালিক রাবিশ রান্ত, রাবিশ মানে বাজে, ফালতু। এই হোটেলের আগের মালিক একদম বাজে রান্না করত, সবাই রেগে যেত। হঠাৎ একদিন ভোল বদলে গেল, সবাই খুশি। ভোল মানে পরিস্থিতি, পরিস্থিতি বদলে গেল মানে কি, মালিক পাল্টে গেল। বা এরকম হতে পারে মালিক একই আছে, এখানে তোমাদের বইয়ে রয়েছে আগের মালিক, তার মানে মালিক পাল্টে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে মালিক একই আছে, কিন্তু হঠাৎ করে পরিস্থিতি পাল্টে গেল, সবাই খুশি। মানে আগে বাজে রান্না করতো, কিন্তু এখন দারুণ রান্না হচ্ছে, তার জন্যে সবাই খুশি। অথচ মালিক এমন চালাক যে কাউকে শেখাবে না। মানে কি করে এত ভালো শুরুয়া রান্না করতে হয় এই রেসিপিটা কিন্তু ও কাউকে শেখাবে না। কাউকে শেখাবে না মানে, তার মানে সব শেখাবে, খালি শেষের পাটে লুকিয়ে লুকিয়ে কী যে মশলা ঢালে সেটি কাউকে বলবে না। দেখো, আমাদের সবার বাড়িতেই রান্না হয়, কিন্তু দেখবে এক একজনের বাড়ির রান্না এক এক রকমের। অর্থাৎ প্রত্যেকের নিজস্ব নিজস্ব রান্নায় মশলাপাতি দেয়া, কতক্ষণ ভাজবো, কতক্ষণ সেদ্ধ করব, কতক্ষণ কষবো, এরকম প্রত্যেকেরই একটা নিজস্ব হিসেব আছে। তো এইটার উপরে নির্ভর করে বিভিন্ন বাড়িতে একই জিনিস রান্না করলেও তার স্বাদ বিভিন্ন রকম হয়। এই মালিক এর একটা বিশেষত্ব হচ্ছে কি, যে সব শেষে একটা মশলা ঢালে, সেই মশলাটা যে কি মশলা এটিও কাউকে দেখাবে না, কাউকে বলবে না। বাকি সব তোমরা শিখে নাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা আমি বলবো না। তো এটা একজন বলল। আরেকজন হাতরুটি দিয়ে বাটির তলা মুছে টুকরোটা মুখে ফেলে বলল, আজকাল কিন্তু এত ভালো রাঁধে যে নিজের হোটেলে নিজে খায়। লক্ষ্য করে দেখো, হাতরুটি দিয়ে বাটির তলাটা মুছে টুকরোটাও মুখে ফেলে বলল, রুটির টুকরোটা। আচ্ছা, যত ভালো রান্নাই হোক, আমরা কখনো বাটির নিচে যেটা, বাটির গা বেয়ে যেটা নিচে পড়ে যায় সেটা কখনো খাই? সেটা খাই না, ওটা তো নোংরাই আমরা ধরে নিই। কিন্তু এর শুরুয়া এত ভালো যে ওইটুকুও ছাড়তে চাইছে না। তো সেই লোকটি একবারে বাটির তলাটা মুছে, হাতরুটি দিয়ে বাটির তলাটা মুছে টুকরোটা মুখে ফেলে বলল, আজকাল কিন্তু এত ভালো রাঁধে যে নিজের হোটেলে নিজে খায়। আগে খেত না, বলতো ওসব খেয়ে যদি আমার ব্যামো হয়, ওসব খেয়ে যদি আমার ব্যামো হয় তখন তোদের জন্য রাঁধবে কে শুনি। ওর জন্য তখন জাদুকর রোজ খিচুড়ি বানিয়ে দিত। মজাটা দেখো, হোটেলওয়ালা সবাইকে খাওয়াচ্ছে, বলছে ভালো খাবার খেয়ে যাও খেয়ে যাও, অথচ নিজেই খাচ্ছে না। কেন খাচ্ছে না? বলছে ওইসব খেয়ে যদি আমার ব্যামো হয়, মানে যদি শরীর খারাপ হয়। তার মানে বুঝতে পারছো যে হোটেলওয়ালার নিজের খাবারের প্রতি নিজের কতটা বিশ্বাস ছিল। ও খুব ভালো করেই জানতো যে এসব রান্নাবান্না আমার মোটেই ভালো নয়, এ খেয়ে মানুষের শরীর খারাপ হতেই পারে, তবু লোককে খাওয়াতো, কিন্তু নিজে মোটেই খেত না শরীর খারাপের ভয়ে। তখন কি করতো, সার্কাসের যে জাদুঘর সে ওর জন্য খিচুড়ি বানিয়ে দিত, কিন্তু এখন ও এখানেই খায়। তো এটা শুনে হোটেলওয়ালা হেসে বলল, তা আর খাবো না, এত ভালো খাবার আর কোথায় পাবো সেইটা বলো। তাছাড়া এরকম না করলে আমার পয়সা জমবে কি করে? জাদুকর কান মুচড়ে টাকা নিত না? বলল, দেখো কেন খাবো না, কারণ এত ভালো খাবার আর কোথাও পাওয়া যায় না, সেই জন্য খাবো। আর দ্বিতীয় কথা, জাদুকর কি ফ্রিতে আমাকে খিচুড়ি রান্না করে খাওয়াতো? ও খিচুড়ি রান্না করে খাওয়াতো, তার জন্য পয়সা নিত, একবারে কান মুচড়ে পয়সা নিত, এক পয়সা কমাতো না। তো তাহলে আমার চলবে কি করে? আমাকে তো পয়সা জমাতে হবে। তো এখন দেখো আমার কত সুবিধা হয়েছে, এখন নিজের হোটেলে মিনিমাগনা থাকি, খাই, আর লাভের টাকা গুনে তুলি। টাকার যে আমার বড় দরকার। তারপর ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে রোগা লোকেদের তাড়া দিতে লাগলো, নে এবার ওর দেখি, শোবার আগে একবার খেল মক্স করতে হবে না? শোবার আগে একবার খেল মক্স করতে হবে না?
খেল মানে খেলা, আর মক্ষ মানে অভ্যাস। শেষটা গায়ে গতরে এমনি লেগে যাবে, গায়ে এমনি গতর লেগে যাবে যে আর দড়াবাজির খেলা দেখাতে হবে না। এখন ওটা দেখি সব বলছে খেয়ে দে এবারে প্র্যাকটিস কর। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ যদি খাই দাই আর ঘুমাই আর যদি প্র্যাকটিস না করি তাহলে শরীর মুটিয়ে যাবে, ভুঁড়ি হয়ে যাবে। তখন ওই যে দড়ির খেলা, ট্রাপিজের খেলা, বারের খেলা, এগুলো তো আর একদম দেখাতে পারবে না, তখন শরীর তো আনফিট হয়ে যাবে। তো সেই জন্য বলছে চল চল চল, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর গল্প করতে হবে না, ওঠ দেখি ওঠ, এবারে অভ্যাস কর। অমনি ঝুপঝাপ যে যার গাছের ডাল থেকে নেমে পড়লো। গাছের ডাল থেকে মানে গাছের ডালে বসে বসে তো খাচ্ছিল ওরা, তো ও গাছের ডালের উপর তক্তা পাতা ছিল। অমনি ঝুপঝাপ যে যার গাছের ডাল থেকে নেমে পড়লো। নিমেষের মধ্যে তক্তা তুলে গুঁড়ি হটিয়ে তারা অনেকখানি ফাঁকা জায়গা করে নিল। সেখানে মগডাল অবধি উঁচু, যেন সার্কাসের তাঁবুর ছাদ। দেখো ছাদটা কতটা উঁচু, সার্কাসের তাঁবুর ছাদটা। সরসর করে জনা পাঁচেক লোক ডালপালা বেয়ে উঠে পড়ল। ওপরে কোথায় যেন দড়ি দোড়া গোঁজা ছিল, দেখতে দেখতে টান করে দড়ি বাঁধা হয়ে গেল। তার দু মাথা থেকে দুটো দোলনা ঝুলতে লাগলো। মানে কত তাড়াতাড়ি সার্কাসে খেলা দেখানোর মতো ওরা ব্যবস্থাপত্র তৈরি করে ফেলল। সোনাটিয়া তো হাঁ, চোখ থেকে ঘুম কোথায় পালিয়ে গেল। দেখো রাত্রিবেলাতেও খাওয়া দাওয়ার পরে ওদের প্র্যাকটিস হচ্ছে, তো খাওয়া দাওয়ার পর তো ঘুম পায়, আর সোনাটিয়া খেয়েছে, এবারে ঘুম পাবে। কিন্তু ওরা এত অবাক হয়ে গেছে যে ওদের চোখ থেকে ঘুম কোথায় পালিয়ে গেল। মাকুকে খোঁচা দিয়ে বলল তারা, দেখো মাকু দেখো, মগডাল থেকে উল্টো হয়ে ঝুলছে কেমন, দেখো রে। সত্যি সত্যি একজনের হাত ধরে একজন ঝুলে নিমেষের মধ্যে নিচের মাটিতে যারা ছিল তাদেরও টপাটপ করে ওরা তুলে নিল। আমরা সার্কাস যারা দেখেছি আমরা জানি এভাবেই সার্কাসের খেলা হয়। তারপর হোটেলওয়ালা তাল দিতে লাগলো, আর দড়ির উপর সে যে কত দৌড়, কত ঝাঁপ, কত ডিগবাজি, কত নাচ। চমকে গিয়ে একবার টিয়া নিজের জিভটা কামড়ে ফেলেছিল, আর ও তো এমনি ছিঁচকাঁদুনি, সঙ্গে সঙ্গে একটু ভ্যাঁ করে কেঁদে নিল। তারপর ওপর থেকে ঝুপঝাপ করে একজনের পিঠে একজন যেমনি নেমে পড়ল, টিয়াও না হেসে পারল না। খেলা শেষ হলে হোটেলওয়ালা ওদের পাশে পা ঝুলিয়ে বসে পড়ে বলল, মক্ষ না করলে কি চলে? ওরা সার্কাসের লোক, বিদ্যা ভুলে গেলে খাবে কি? তো ওরা যদি অভ্যাস না করে, অভ্যাস না করলে ভুলে যাবে ওরা খেলা, আর যদি খেলা ভুলে যায় তাহলে তো ওরা আর সার্কাস দেখাতে পারবে না, তাহলে রোজগার করবে কি করে, তাহলে খাবে কি? তো ওরা সার্কাসের লোক, বিদ্যা ভুলে গেলে খাবে কি, খুঁচিয়ে তাই অভ্যাস করায়। এবার চলো, গেছো ঘরে, শোবে চলো, চোখ তো তোমাদের জড়িয়ে আসছে, মানে কি ঘুমে চোখ জড়িয়ে আসছে। ছোট্ট একটা হাই তোলে সোনা বলল, বাসন ধোবো না? আমরা তোমার চাকর না? হোটেলওয়ালা সোনাকে টপ করে কোলে তুলে নিয়ে বলল, তোমাদের যে একবেলার চাকরি, দুবেলা চাকর রাখার সঙ্গতি কোথায় আমার? আমি তো দুবেলা চাকর রাখলে বেতন দিতে পারবো না, সেই জন্য তোমাদের একবেলার চাকরি। তারপর মাকুকে বলল, নাও টিয়াকে নিয়ে চলো। আমি তো সোনাকে কোলে তুলে নিলাম, তুমি টিয়াকে তুলে নাও। কারণ কি, গেছো ঘরে শুতে হবে গাছের উপরে, ওরা উঠতে পারবে না, তাহলে আমি ওকে কোলে নিচ্ছি, তুমি একে কোলে নাও। দেখো তোমরা ছবিটার বাঁ দিকে গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা, 8-10টা ধাপ উপরে উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে কি সুন্দর ঘর। তক্তা মানে, আবার বলছি, তক্তা মানে কিন্তু আমরা যেটাকে কাঠের পাটা বলি, সেইটা হচ্ছে তক্তা। গাছের গায়ে সিঁড়ির মতো খাঁজ কাটা, 8-10টা ধাপ উঠতেই ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে কি সুন্দর ঘর। বাতাস বইলে দোলনার মতো দোলে, শুকনো পাতার উপর নীল চাদর বিছানো, পুঁটলি মাথায় দিয়ে শোবামাত্র সোনাটিয়ার ঘুমে চোখ বুজে এলো। দেখো ঘুমোচ্ছে, ছবিতে একটু গন্ডগোল করা আছে,
মাকু শুয়ে আছে, সোনা শুয়ে আছে, কিন্তু টিয়ারও শুয়ে থাকার কথা। যাই হোক, ছবিটা একটু গণ্ডগোল করেছে, কিন্তু এই জায়গাটা ঠিক করেছে। শোভামাত্র সোনা টিয়ার ঘুমে চোখ বুজে এলো, তারপরের জায়গাটা দেখো ছবিতে ঠিক আছে। কিন্তু ঘুমের মধ্যে মাকু যদি পালায়, অন্ধকারে ঘোর জঙ্গলে হঠাৎ চাবি ফুরিয়ে সে যদি এলিয়ে পড়ে, শিয়ালে কিংবা খরগোশে যদি মাকুকে টেনে নিয়ে যায়, যেন মনে হলো মাকু ঘুমিয়েছে। পুঁটলির মুখের বড় সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে সোনা মাকুর জামার কোনাটা এঁটে ঘুমিয়ে পড়ল। দেখো সেফটি পিনটা দেখতে পাচ্ছ? সেফটি পিন দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোনাটা এঁটে দিয়ে ঘুমিয়ে পড়ল, যাতে মাকু উঠে পালিয়ে যেতে গেলে ফ্রকে টান পড়বে আর সোনা জেগে যাবে। ফলে মাকুর রাতে পালানো বন্ধ হলো। দক্ষিণা হাওয়ার দোল খেয়ে খেয়ে সারা রাত সোনাটিয়া ঘুম দিল। জাগলো যখন, সকালবেলায় পাখির গানে কান ঝালাপালা হলো, আর ডালপালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে চোখে লাগলো। কত সুন্দর বলো দেখি, রাত্রিবেলায় এরকম গাছের ঘরে ঘুমোবো, আর দক্ষিণা বাতাসে সেই ঘরটা দুলবে, সেই দোলুনি রাঙা মাথায় চিরুনি করতে করতে ঘুমিয়ে পড়ব। আর সকালে যখন পাখি ডাকবে, সূর্যের আলো আসবে গাছের ডালপালার ফাঁক দিয়ে, তখন ঘুম ভাঙবে। কত সুন্দর। কিন্তু চোখ খুলেই সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে। সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পড়ে আছে, কিন্তু মাকু নেই। নাও, এ তো সোনার চেয়ে আরও চালাক হচ্ছে মাকু। সে মোটেই টান দেয়নি। সে যখন দেখেছে যে সেফটি পিন দিয়ে আটা আছে, সোনাকে কিচ্ছু না বলে ও জামাটা খুলে রেখে দিয়ে বেরিয়ে গেছে। ফলে সোনা বুঝতেও পারেনি, আর উঠে দেখছে মাকু নেই। শুনে এইটা যখনই দেখলো, দেখার পরে মাকু 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 করে কেঁদে ফেললো সোনা। তাই শুনে এবার টিয়া তো আমরা জানি ছিঁচকাঁদুনি, ও কাঁদার সুযোগ পেলেই হচ্ছে। তাই শুনে মাকু, মামুনি, বাপি আর আম্মার জন্য টিয়াও মহাকান্না জুড়ে দিল। কান্না শুনে গাছ বেয়ে মাকু, হোটেলওয়ালা সং আর 7 জন দড়াবাজির ওস্তাদ উপরে উঠে এলো। ওরা কাঁদছে কেন? মেয়ে দুটো, বাচ্চা মেয়ে, চলো চলো দেখি। দিয়ে ওরা এসে দেখলো যখন, তখন সং বলল, ধ্যাত, তোদের মতো বোকা তো আর দেখিনি, মাকু মাকু করে কাঁদছে। তো তোদের ওই চাকরটা, মানে যার নাম মাকু, ওকে হাত মুখও ধোবে না নাকি? খাবে দাবেও না নাকি? এক্ষুনি জাদু হবে, আর তোরা চ্যাভে করছিস। এরা কী রে, কী বাজে রে, এরা একদম মূর্খ। অমনি সোনাটিয়া লাফিয়ে উঠল। কোথায় জাদুকর, কখন খেলা হবে? মাকু বলল, তোমরা হাত মুখ ধুয়ে দুধ রুটি খেয়ে উঠলে তারপর। টিয়া বলল, আকাশ থেকে পরীদের রানীকে নামাবে? সোনা বলল, চুপ বোকা। কেন বলল চুপ বোকা? কারণ হচ্ছে, পরীদের রানীকে দেখলেই তো আবার মাকু কাঁদতে শুরু করবে, আমি বিয়ে করব। তাহলে একদম চুপ, ওই প্রসঙ্গটাই তুলবি না। তো মাকু যেন একটু ঘাবড়ে গেল, বলল, আরে ঠিক আছে চলো তো নিচে। আচ্ছা চলো তো নিচে। সোনা মাকুর পিঠে হাত বুলিয়ে বলল, না মাকু না, পরীদের রানী ভালো না, আমরা দেখতে চাই না। সং বলল, ও মা, না আবার কি? একবার দেখলে মুন্ডুটি ঘুরে যাবে, চলো না একবার একটা কলের মানুষ, মানে এই সার্কাসেরই দলে ওই ঘড়িওয়ালা আর মাকু এসেছিল, ওই গল্পটাই করতে যাচ্ছে। সং বললো, একবার একটা কলের মানুষের কি হয়েছিল জানো আমাদের এখানে এসে? সঙ্গে সঙ্গে সোনাটিয়া দুজন এইখানে দুহাত দিয়ে সঙ্গের কথা বন্ধ করে দিল। তো কেন এরা বন্ধ করে দিচ্ছে আমাকে কথা বলতে? এটা ভেবে সং তো এমনি অবাক হলো যে তার গাল থেকে দুটো বড় বড় আঁচিল খুলে পড়ে গেল। সেগুলো তুলে নিয়ে সং আবার যার যেখানে টিপে বসিয়ে দিল। তার মানে আঁচিলগুলো আসল নয়, লোককে হাসানোর জন্যে সং মানে জোকার, তারা বিভিন্ন রকম ওইভাবে কিম্ভূত কিমাকার তার চেহারাটা করে,
যাতে তার চেহারাটা দেখেই হাসি পায় আর তার হাবভাব দেখেও হাসি পায়। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা একটু পড়বে, কেমন লাগছে জানাবে, তারপরে একদিন বা দুদিন পর আমি তোমাদেরকে পরের ভিডিওটা দেবো।